বড় একটা গাছ কাটার কথা ভেবেই জঙ্গলে ঢুকেছিল হরিহরণ। কুঠারটাকে একবার মাটির উপর নামিয়ে ভালো করে পরীক্ষা করে দেখল চারপাশটা। এর আগে কখনোই সে সন্ধ্যের দিকে জঙ্গলে ঢোকেনি, কিন্তু আজ ঢুকতে হয়েছে, কারণ মরা পোড়াবার জন্য কাঠের প্রয়োজন। ডোমের সঙ্গে হরিহরণের বেশ ভালো চুক্তি আছে। মরার কাঠ জোগাড় করে দিলে তার বিনিময়ে বেশ কিছু টাকা পাওয়া যায়। একটু ভেতরের দিকে কাঠ কাটবে বলে ঢুকেছিল হরিহরণ, কিন্তু এখন কেমন যেন তার গা ছমছম করতে লাগলো। এতদিন জঙ্গলের মধ্যে ঢুকেছি, কাঠ কেটে নিয়ে গেছি, কখনো তো এমন কিছু মনে হয়নি। তাহলে আজ এমন গাটা ছমছম করছে কেন? হরিহরণ বুঝতে পারছিল জঙ্গলে কিছু একটা পরিবর্তন এসেছে। সেই সাধু বাবা জঙ্গলের মধ্যে থাকার পর থেকেই জঙ্গলটা কেমন যেন বদলে গেছে। রাতের বেলায় জঙ্গলে সে আগেও এসেছে, তখন রাতচোরা পাখির ডাক শোনা যেত, কিন্তু এখন কোনো শব্দ যেন শোনা যায় না। কাছাকাছি একটা ভালো গাছ বেছে নিয়ে যেই তার গুঁড়ির ওপর প্রথম কোপটা বসালো হরিহরণ, ঠিক সঙ্গে সঙ্গেই মনে হলো আশপাশ থেকে কে যেন শব্দ করে উঠল। জঙ্গলের ভেতরে কেউ আছে নাকি? কিন্তু এই জঙ্গলে তো সন্ধ্যের পর লোকজন তো খুব একটা আসে না, শ্মশানের পাশের জঙ্গল বলে। তাছাড়া এখানে তো সাপের আড্ডা। কথাটা মনে হতেই হরিহরণ মনের ভয়টাকে নিজে নিজে উড়িয়ে দেওয়ার চেষ্টা করল। আরো দুটো কোপ দিতেই গাছের ডালটার নিচের দিকটা খানিকটা হালকা হয়ে গেল। মরমর করে একটা শব্দ হলো। হাতের টানে ডালটাকে একটা হ্যাঁচকা টান দিয়ে ভেঙে মাটির উপর ফেলল সে। আরো কয়েকটা এমন কাঠ কাটা প্রয়োজন। বড় গাছের গুড়ি কাটতে গেলে দিনের বেলা আসতে হয়, রাতের বেলা ডালগুলো কেটে নিয়ে গেলেই হবে। মন দিয়ে কাঠ কাটছে হরিহরণ, এমন সময় মনে হলো পাশের ওই যে বড় গাছটার কাছে কে যেন অন্ধকারে দাঁড়িয়ে আছে। হরিহরণ একবার মুখ তুলে বলল, কে ওখানে? আমাকে ভয় দেখাবার চেষ্টা করে কোনো লাভ নেই। কিন্তু মূর্তিটা সেখান থেকে নড়ছে না, একভাবে দাঁড়িয়ে আছে। হরিহরণের সঙ্গে আলো আছে। বিড়ি খাওয়ার জন্য এসে দেশলাই সব সময় সঙ্গে রাখে। এবারে কুড়ালটা নামিয়ে রেখে দেশলাইয়ের একটা কাঠি জ্বালিয়ে গাছটার দিকে এগোতেই ভয়ে তার গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে সেখানে, কালো তার শরীর, চোখ দুটো যেন সোজা হরিহরণের দিকেই তাকিয়ে আছে। আর একটু হলে ভয় চিৎকার করে ফেলতো হরিহরণ। তারপরে বুঝতে পারল ওইটা মেয়ে নয়, একটা মূর্তি। সাধু বাবা এই জঙ্গলে থাকার সময় মাটি দিয়ে এমন একটা মূর্তি তৈরি করেছিল, সে কথা ভালো করেই জানে হরিহরণ। এবার সে হেসে ফেলল, নিজের মনে নিজেকেই নিজে বলল, আরে ধুর, এই মূর্তিটাই তো সাধু বাবা যেটা জঙ্গলের মধ্যে বানিয়েছিল। কোথায় রেখেছিল সেটা কেউ জানে না, এই তো এই গাছের তলাতেই আছে। হরিহরণ গাছের তলায় এগিয়ে গেল, মূর্তিটাকে ভালো করে দেখল। গায়ে হাত দিয়ে বুঝতে পারল মাটির তৈরি সেই মূর্তিটা এতদিনেও জল বৃষ্টিতে একটু নষ্ট হয়ে যায়নি, একদম ঠিক আছে। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে আবার গাছ কাটায় মন দিল সে। পরপর বেশ কয়েকটা বড়সড় ডাল কেটে ফেলল। এবার সেগুলোকে নিয়ে যাওয়া প্রয়োজন। দুটো ডাল দুটো হাতে তুলে আনার জন্য পেছনের দিকে যেই ঘুরেছে, এমন সময় দেখতে পেল তার পাশের গাছটার তলায় আবার কে যেন দাঁড়িয়ে আছে। এবারে আর ভয় পেল না, বরং তার মুখ থেকে একটা বিরক্তি ভরা শব্দ বেরিয়ে এলো। আবার ডালগুলোকে
নামিয়ে রাখল সে। দেশলাইয়ের কাঠি আবার জ্বালাতে যাবে এমন সময় আবার দেখতে পেল গাছের তলায় সেই মূর্তিটাই দাঁড় করানো আছে। হরিহরণ দু চোখ কচলে নিল। এইমাত্র যেন মনে হলো মূর্তিটা ছিল ওই গাছের তলায়। তাহলে এই গাছের তলায় এলো কি করে? ভালো করে দেখে নিয়ে হরিহরণের মনে হলো, আমারই মনে হয় ভুল হয়েছে। মূর্তিটা কি একা একা এক গাছের তলা থেকে অন্য গাছের তলায় যেতে পারে? আমি বোধহয় বড় ভুল করে ফেলেছি। ডাল দুটো হাতে তুলে নিয়ে হরিহরণ মনে মনে প্রতিজ্ঞা করল, যেই শব্দই হোক না কেন সে পেছনের দিকে আর ফিরে তাকাবে না। ডালগুলোকে জঙ্গলের মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে জঙ্গলের বাইরে শ্মশানের দিকে এগোতে লাগলো। সেখানে ডোম অপেক্ষা করছে তার জন্য। তার সঙ্গে আরো কয়েকজন রয়েছে যারা মোড়া পোড়াতে এসেছে। কিন্তু হরিহরণের মনে হতে লাগলো তার পায়ে চলার শব্দ আর ডালের ঘষ্টানোর শব্দ ছাপিয়ে আরো একটা পায়ের শব্দ যেন কিছু কিছু জঙ্গল থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। অনেকটা এগিয়ে এসেছিল, কিন্তু কি মনে হওয়ায় পেছনে তাকাতে এইবার কিন্তু পা থেকে মাথা পর্যন্ত তার বরফের মতো শক্ত হয়ে গেল। সেই মূর্তিটা তার পিছু পিছু বেশ খানিকটা সামনের দিকে চলে এসেছে। এখন সেটা দাঁড়িয়ে রয়েছে আরেকটা গাছের তলায়। না, এইবার কোনো ভুল নেই। কাঁপা কাঁপা হাতে ডাল দুটো নামিয়ে রেখে দেশলাই কাঠিটা জ্বালিয়ে মূর্তিটার দিকে ধরতেই ঠিক আগের মতোই দেখা গেল। কিন্তু ওটা কি? মূর্তিটার মুখটা যেন হাসতে হাসতে ফাঁকা হয়ে এসেছে না? মূর্তিটার মুখ থেকে বেরিয়ে এসেছে কতগুলো কতগুলো ধারালো লম্বা লম্বা দাঁত। হরিহরণ এইবার তার চোখের দিকে তাকাতেই মনে হলো তার চোখটা এবার নড়ে উঠেছে। কালো মণিটা কোথায় যেন মিলিয়ে গেছে। তার বদলে সাদা একটা ধবধবে চোখ তার দিকে তাকিয়ে আছে। মুখটা ততক্ষণে হাঁ হয়ে গেছে। সেই মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছে লম্বা লকলকে কালো একটা জিভ। হরিহরণ পেছনে সরতে গেল, কিন্তু পারল না। প্রবল একটা হাওয়া তাকে ধাক্কা দিয়ে ফেলল সেই সদ্য কাটা ডালগুলোর উপরে। ডালের একটা গোঁজ হরিহরণের মুখের কাছটায় ঢুকে গেল। প্রচন্ড যন্ত্রণায় তার মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসতেই গল গল করে রক্ত পড়তে লাগলো। আর ঠিক তখনই হরিহরণের মনে হলো তার মাথার একদম কাছে কে যেন এসে দাঁড়িয়েছে। আস্তে আস্তে মূর্তিটা মাথাটা নিচু করতেই গালের ক্ষতের রক্তের কাছটায় ঠান্ডা একটা কিসের যেন স্পর্শ পেতেই হরিহরণ বুঝতে পারলে ওটা অন্য কিছু নয়। সে মূর্তিটার মুখ থেকে বেরিয়ে আসা লম্বা কালো লকলকে একটা জিভ, যা তার গালের কাছ থেকে রক্তটা চেপে নিচ্ছে। হরিহরণ আর পারল না। প্রচন্ড চিৎকার করে উঠে সেখান থেকে ছুটে পালালো বাইরের দিকে। ঠিক তখনই যেন জঙ্গল কাঁপিয়ে কে যেন খলখল করে একবার হেসে উঠল। নতুন একটা কন্টেন্ট প্রয়োজন, বুঝলি? এমন কোনো কন্টেন্ট যেটা যেটা লোকজনকে নাড়িয়ে দেবে। না হলে ইউটিউব চ্যানেলের এত রিচ ডাউন হয়ে যাচ্ছে। আর তাছাড়া মানে সবাই এখন এই সমস্ত ভুতুড়ের জায়গাগুলো নিয়ে ভ্লগ তৈরি করছে। আমাদের অন্য কিছু ভাবতে হবে। বিভাসের কথাটা শুনে একটু নড়ে চড়ে বসলো অমল। কথাটা সে আগেই ভেবেছিল। তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তারা নানা জায়গার সত্যিকারের ভুতুড়ে ঘটনা নিয়ে গল্প শোনায়। সেই সমস্ত জায়গায় গিয়ে
সেখানকার লোকেদের মুখে বলা কথাগুলো শুনে ভিডিও ক্লিপ তৈরি করে এবং তার সঙ্গে নিজেদের খানিকটা গল্প মিশিয়ে একটা বড়সড় কন্টেন্ট তৈরি করে। সেটা ইউটিউব চ্যানেলে আপলোড করলে অনেক লোকজন তাদের সেই সত্যিকারের গল্প শুনতে আসে। তবে সমস্ত কিছুই যে সত্যি কথা আছে সেটা কিন্তু বিভাস ও অমল দুজনেই জানে। মাঝে মাঝে তারা এমন গল্প তৈরি করে, কিন্তু গল্পের জন্য কোনো ভিডিও ক্লিপ পাওয়া যায় না। তখন তারা নিজেরাই ক্যামেরার সামনে এসে গল্পটা পাঠ করে। কিন্তু অনেক দিন হয়ে গেল, এখন অনেক ইউটিউব চ্যানেল হয়েছে, তাই এখন নতুন কিছু একটা না দিলে চলছে না। কিন্তু তেমন কোনো জায়গার সন্ধান ওরা খুঁজে পায়নি। এর মধ্যে যে কয়েকটা ভূতের বাড়ি এবং জায়গার সন্ধান পেয়েছে, হয় সেখানে আগে থেকে কেউ শুট করে গেছে, না হলে সেখানে রাতের বেলা ইঁদুর চামচিকা ছাড়া অন্য কিছু দেখা যায় না। তাই ওরা একটু মুষড়ে পড়েছিল। এবার বিভাসের কথায় অমল বলল, কিন্তু একেবারে সত্যিকারের ঘটনা হতে হবে। সত্যিকারের ঘটনার সঙ্গে সেখানকার লোকেদের ভিডিও ক্লিপ পেলে লোকজন কিন্তু বেশ ভালো দেখে। কি করা যায় বলতো? বিভাস বিছানার উপর হাত পা ছড়িয়ে শুয়েছিল। একটা কথা তার মাথায় ঘুরছে দুদিন ধরে, সেটাই এবার বলে উঠল। আমার কাছে একটা খবর আছে। একটা গ্রাম রয়েছে ঝাউপাড়া বলে। এখান থেকে মনে কর ট্রেনে প্রায় 10 কিলোমিটার। তারপর সেখান থেকে আরো ভেতরের দিকে যেতে হবে। সেই গ্রামের থেকে একটা খবর এসেছে। সেখানে আমার একজন পরিচিত থাকে, আর তার সঙ্গে দুদিন আগে আমার দেখা হয়েছিল, আর সেই খবরটা আমায় দিয়েছিল। আমরা যেহেতু এই সব নিয়ে কাজ করছি, তাই তার মনে হয়েছিল যে এটা আমাদের কাজে লাগবে। ব্যাপারটা কি বলতো? ঝাউপাড়ার কাছে একটা শ্মশান আছে। শ্মশানের শেষে একটা জঙ্গল। সবকিছুই ঠিক ছিল, কিন্তু বেশ কয়েক মাস ধরে সেই জঙ্গলের মধ্যে অদ্ভুত কিছু ব্যাপার ঘটছে। রাতের বেলা কেউ শ্মশানে কিংবা জঙ্গলে গেলে তাকে নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ডেঞ্জারাস ব্যাপার স্যাপার তো। তার মানে তুই বলতে চাইছিস এখানে আমরা যাব আর তারপর আমাদেরও খুঁজে পাওয়া যাবে না? না না, ব্যাপারটা সেরকম নয় রে। আমি ঠিক করেছিলাম, ধর আমরা গেলাম, তারপর ওই আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠব। সেখান থেকে দিনের বেলা গোটা ব্যাপারটা যদি কভার করি, তাহলে রাতের বেলা আমরা যাব। অনেক সময় তো এমন হয়, ভূতের গল্প কিছুই হয় না, সব ওই 2 নম্বরই কাজকর্ম চলে। তাই ভূতের গল্প শুনিয়ে সেখান থেকে লোকজনকে মানে একটু দূরে সরিয়ে রাখা হয়। এমন যদি ব্যাপার হয়, মশলাদার কিছু একটা আনতেই হবে ভাই। একটা কাজ করি, চল গিয়ে জায়গাটা দেখে আসি। তেমন দেখলে শুট করব, আর না হলে সেখানকার গল্প আর কয়েকজন লোকের মুখের অভিজ্ঞতা নিয়ে চলে আসব। তারপরে সেটারই একটা গল্প তৈরি করে নেওয়া যাবে। বিভাস এই কথাটাই ভাবছিল, তাই যাওয়াটাই স্থির হলো। দুদিনের মধ্যে সমস্ত ব্যবস্থা করে ফেলল বিভাস। যে লোকটি তাকে খবর দিয়েছিল সে এখন কাজের সূত্রে এখানেই থাকে, কিন্তু তার বাড়িতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। তার বাড়িতে তার বাবা একা থাকে, কিন্তু সেখানে গিয়ে তার নাম করে ওরা থাকতে পারবে, অসুবিধা হবে না। তাই দেরি না করে 2 দিন পরে অমল আর বিভাস দুজনে মিলে বেরিয়ে পড়ল ঝাউপাড়ার উদ্দেশ্যে। সব শুনলাম বাবা, কিন্তু ব্যাপার হলো যদি কয়েক মাস আগে হতো তাহলে তোমাদের আমি কিছুই বলতাম না। কিন্তু শ্মশান আর জঙ্গলটা এখন সত্যি সত্যি খুব একটা ভালো নয়। তোমাদের সেখানে যাওয়ার কথা বলি কি করে বলো তো? আপনি চিন্তা করছেন কেন? সেখানে তো আমরা দিনের বেলায় যাব, আর দিনের বেলায় গিয়ে সেখানকার খোঁজ খবর নিয়ে আসব। স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে সেখানকার গল্প যদি জানা যায়, তাহলেই আমাদের কাজ হয়ে যায়। আপনি এত ভয় পাচ্ছেন কেন বলুন তো? ভয় কি আর সাধে পাচ্ছি? ওই জঙ্গলে প্রথমবার গেছিল আমাদের গ্রামেরই হরিহরণ।
এমন ভয়ানক মরণ মরেছে সে। যেমন ভাবে ওর মৃতদেহ পাওয়া গিয়েছিল, তারপর আর কেউ কয়েকদিন জঙ্গলের মধ্যে ঢুকতে সাহস করেনি। হরিহরণ কে ছিল জানো? ও ওই জঙ্গলে কাঠ কাটতে যেত। শ্মশানে মরা পোড়ানোর জন্য গেলে হরিহরণ জঙ্গল থেকে কাঠ কেটে আনতো। ওই ডোমের সঙ্গেই থাকতো। ওই সমস্ত ঘটনার পর ডোম ওই শ্মশান ছেড়েছে। তারপরে সাহস দেখিয়ে আমাদের গ্রামের একজন ওই শ্মশানে গিয়েছিল রাতের বেলা, কিন্তু সে আর ফিরে আসে না। সপ্তাহখানেক পর তার মৃতদেহ এই শ্মশানের বাইরে একটা জঙ্গলের মধ্যে পাওয়া যায়, ছিন্ন ভিন্ন, ভালোভাবে চেনা যায় না। পরনে ছেঁড়া জামাটা দেখে তাকে চেনা গেছিল। কথাগুলো লোকটা এমন ভাবে বলল যে অমল কিংবা বিভাস কেউই অবিশ্বাস করতে পারবে না। তাছাড়া সবচেয়ে বড় কথা, ওরা সবকিছুই খুলে বলেছে। তারপরে এমন একটা মিথ্যে কথা বলে লোকটার কোনো লাভ নেই। তাহলে আমরা গ্রামের লোকদের সঙ্গে কথা বলি। শ্মশানে তো আর কেউ থাকে না যার সঙ্গে কথা বলবো। আর একটা আশ্চর্য ব্যাপার আছে বুঝলে, ওই শ্মশানে এই সমস্ত ব্যাপার শুরু হওয়ার কিছুদিন পরে একটা বড় মতো লোক শ্মশানের এক পাশে একটা ছোট মতো ঘরের মধ্যে থাকে। অনেকে বলে সেই লোকটা নাকি তান্ত্রিক। সে অনেক কিছু জানে, না হলে যে শ্মশানে রাতের বেলা লোকেরা পা রাখতে সাহস পায় না, সেখানে সেখানে ওই লোকটা থাকে কি করে? তাহলে ওই লোকটার সঙ্গে কথা বললেই তো হয়ে যাবে, তার কাছ থেকে কোনো কিছু জানতে পারলে। সেটাও সহজ ব্যাপার নয়। দিনের বেলা ওই লোকটা দেখা পাওয়া যায় না, অথচ রাতের বেলা সে কুঁড়ে ঘরের মধ্যে এসে থাকে। কিন্তু রাতের বেলা কেউ গেলে ওই লোকটা চেলা কাঠ নিয়ে তাকে তাড়া করে। এমনকি শ্মশানের লোকেরা মরা পোড়াতে গেলে সে মরা পর্যন্ত পোড়াতে দেয় না, ভীষণ চিৎকার করতে থাকে। তারপর তাদের সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বড় অদ্ভুত ব্যাপার তো। শ্মশানে লোকেরা মরা পোড়াতে যাবে না নাকি? সেই লোকটা কে যে শ্মশান দখল করে বসে আছে? তার চোখের দৃষ্টি অদ্ভুত। কেউ তার সঙ্গে উঁচু গলায় কথা বলার সাহস পায় না। এমন ভাবে চেলা কাঠ নিয়ে ছুটে আসে যে শ্মশান যাত্রীরা ভয়ে পালিয়ে আসতে বাধ্য হয়। দুই একবার তো মরা ফেলে পালিয়ে এসেছে। তারপর সেই লোকটাই মরা আবার শ্মশান থেকে বার করে দেয়। অদ্ভুত ব্যাপার। লোকটার সঙ্গে একবার কথা বলতে পারলে খুব ভালো হতো, কিন্তু আপনি তো বলছেন দিনের বেলা লোকটাকে দেখা যায় না। এত কষ্ট করে এত দূরে এসে খালি হাতে ফিরে যাব? খালি হাতে ফিরে যাবে কেন? একটা কথা আমিও জানি। ওই শ্মশানের মধ্যে একটা মেয়েকে মাঝে মাঝে অনেকেই দেখেছে, এমনকি এমনকি আমিও দেখেছি। জঙ্গলের ভেতরে না ঢুকলে কারোর কোনো ক্ষতি হয় না। শ্মশানের মধ্যে থাকলে লোকেরা ভয় পায়, আর ওই বুড়ো লোকটা ভয় দেখায়। না হলে রহস্যের গন্ধ পেয়ে দুজনে এবার নড়ে চড়ে বসে। বিভাস রেকর্ডার বার করে রেকর্ড করতে শুরু করে। অমল ইশারায় হারাধনকে গল্পটা বলতে বলে। হারাধনও সুযোগ পেয়ে বেশ জমিয়ে তার দেখা অদ্ভুত ব্যাপারটা খুলে বলে। প্রথম যখন হরিহরণ মারা গেল, তার প্রায় মাসখানেক পরে ওই বুড়ো লোকটা এখানে এসেছিল। এর মাঝে যারা ওই শ্মশানে মরা নিয়ে এসেছে, সবাই নানা কারণে ভয় পেয়েছে। আমাদের গ্রামের সতীচরণ যখন মারা গেল, তখন সতীচরণের মৃতদেহ নিয়ে বেশ কয়েকজন শ্মশানে গেল। গ্রামের শ্মশান হলেও গ্রাম থেকে শ্মশানটা কিন্তু বেশ দূরে। তাদের সঙ্গে আমিও ছিলাম। সেদিন আকাশ কালো হয়ে রয়েছে দুপুর থেকেই। যদিও সতীচরণ মরেছে বিকেলের দিকে, কিন্তু সবকিছু গুছিয়ে নিয়ে শ্মশানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমার সঙ্গে ছিল কারা যেন ঠিক মনে পড়ছে না।
তবে আমার সঙ্গে ছিল আমাদের পাশের বাড়ির জগন্নাথ, আর আমার পাশে হাঁটছিল সে। এক সময় আস্তে আস্তে আমাকে বলল, ওই শ্মশানে সতীচরণকে না পোড়ালেই নয়, পাশের গ্রামের শ্মশানে চলে যাই। এই শ্মশানে গিয়ে আবার যদি কোনো বিপদ। আহ, অকারণে ভয় পাচ্ছিস কেন? এতগুলো লোক রয়েছে তো। তাছাড়া হরিহরণ মরেছিল জঙ্গলের দিকটাতে, তো শ্মশানের মধ্যে কিছু হবে না আশা করি। ডোম বেটা তো হরিহরণকে দেখেই ভয় পালিয়েছে। কিন্তু জগন্নাথের কথা শুনে মনটা কেমন খচখচ করতে লাগলো। সত্যিই তো ব্যাপারটা ভেবে দেখা হয়নি। এর আগে পাশের গ্রাম থেকে এই শ্মশানে মরা পোড়াতে এসেছিল। তারা নাকি মরা পোড়াতে না পেরে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা নাকি আগুনই জ্বালাতে পারেনি। শ্মশানের ভেতরে আগুন জ্বালাতে গেলেই নাকি বিপদ হয়। তবুও সেসব কথা মাথায় না রেখে আমরা শ্মশানে গিয়ে যখন পৌঁছলাম, তখন সন্ধে পেরিয়ে রাত হতে শুরু করেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শ্মশানটা তো তোমরা দেখোনি, দেখলে বুঝতে পারবে চারিদিকে কত বড় বড় গাছ। এখানে ওখানে ছোট বড় ঝোপ, আর তার মাঝখানে খানিকটা ফাঁকা জায়গা। সেখান থেকে গ্রামের পথ ছেড়ে খানিকটা ভেতরের দিকে ঢুকে গেলে একসময় বাঁশের বেড়া দিয়ে শ্মশানের চৌহদ্দিটাকে ঘিরে রাখা হয়েছিল, কিন্তু জঙ্গলের দিকটা ফাঁকা ছিল। এখন সেই বাঁশ ভেঙে পড়েছে এখানে ওখানে। দু একটা ভেঙে পড়া বাঁশের টুকরো মাথা তুলে দাঁড়িয়ে আছে। এখানে শ্মশান যাত্রীদের বসার জন্য গাছের তলায় বাঁশের মাচা তৈরি করা হয়েছিল, তার পাশেই মড়া রাখা হতো। আমরাও সেখানে গেলাম, মড়া রাখলাম। এবার কাঠের জোগাড় করতে হবে। জঙ্গলের মধ্যে কাঠ কাটতে যাওয়ার মতো সাহস কারো নেই, তাই সঙ্গে করে কাঠ নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কত কাঠ আর বয়ে নিয়ে যাওয়া যায় বলো? যেটুকু কাঠ নিয়ে যাওয়া হয়েছিল তাতে যখন হলো না, তখন কয়েকজন সাহসী লোক স্থির করলো কাঠ আনতে যাবে। আলো আর কুড়ুল হাতে নিয়ে তারা জঙ্গলের ভেতরে ঢুকবে, তবে খুব বেশি ভেতরে ঢুকবে না। জগন্নাথ বলল, দেখো, সব সময় হাতে আলো ধরে রাখবে, খবরদার আলো যেন নিমতে দিবে না। জঙ্গলের বেশি ভিতরে ঢুকবে না, কাছাকাছি যেখানে কাঠ পাও সেখান থেকেই কাঠ কেটে আনবে। আমরা দু চারজন মড়ার কাছে বসে রইলাম, আর বাকি 3-4 মিলে কাঠ কাটতে গেল জঙ্গলের ভেতরে। অনেকক্ষণ সময় কেটে যায়, কিছুতেই ওরা আসে না। আমরা তো বসে বসে প্রায় অধৈর্য হয়ে পড়েছি। এমন সময় জগন্নাথ বলল, একবার গিয়ে দেখে আসবো নাকি? এতক্ষণ হয়ে গেল, কাঠ কেটে আনতে তো এত সময় লাগার কথা নয়। আমরা যাবো যাবো করে ভাবছি, এমন সময় জঙ্গলের দিক থেকে একজন ছুটতে ছুটতে এলো আমাদের কাছে। দেখি দেখি আমাদেরই দলের একজন, বিপিন। তার 2 চোখ বিস্ফারিত, প্রচন্ড ভয় পেয়েছে সে। তার হাতে আলো কুড়াল কোনো কিছু নেই। সে প্রায় কাঁপতে কাঁপতে বলল, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে কি হয়েছে দেখবেন। ওদের কাউকে বোধহয় বাঁচাতে পারবো না। তার কথা শুনে মরার সঙ্গে 2 জনকে সেখানে রেখে আমরা 4 জন মিলে তার পেছনে পেছনে গেলাম। বিপিন আমাদের খবরটা দিয়েই আবার পেছনের দিকে ঘুরেছে। তার পিছু পিছু শ্মশানের চৌহদ্দি পেরিয়ে জঙ্গলের কাছে এসে পড়লাম। জঙ্গলের ভেতরে ঢুকতে যাব, হঠাৎ করে জগন্নাথ আমায় থামতে বলল। কেন? জগন্নাথের পুরো নাম জগন্নাথ ভট্টাচার্য। সে ব্রাহ্মণের ছেলে, পুজো আচ্ছা করে, তবু শ্মশান মরা কোনো কিছু সে মানে না। সবকিছুই নিজের মতো আপন করে নেয়। গ্রামের মানুষের আপদে বিপদে পাশে গিয়ে দাঁড়ায়। জগন্নাথ কিছু ব্যাপার জানে। আমাদের গ্রামে কারোর আপদ বিপদ হলে জগন্নাথের বাড়িতে গিয়ে তাকে অনেক কিছু বলে যায় জগন্নাথ। কোথায় কিছু বুঝতে পেরেছিল সে। আমায় হাত তুলে থামতে বলতেই আমি থেমে গেলাম। শ্মশান যাত্রীদের 2 জন তো আগেই ভয় পেয়েছিল। জগন্নাথের এমন অবস্থা দেখে তারাও ভয়ে থমকে গেল একটু পিছনের দিকে।
বিপিন ততক্ষণে শ্মশান পেরিয়ে জঙ্গলের চৌহদ্দির ভেতর ঢুকে পড়েছে। চৌহদ্দি বলছি এই কারণে, কারণ তোমরা দেখলে বুঝতে পারবে জঙ্গলটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে বড় বড় দুটো গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। জগন্নাথ বলল, এ বিপিন, এতটা পথ আমরা আলো হাতে করেও ভালোভাবে পশ্চিমে আসতে পারছিলাম না, আর তুই অন্ধকারের মধ্যে খালি হাতে জঙ্গল থেকে বেরিয়ে এতটা পথ আমাদের শ্মশানের কাছে চলে গেলি কি করে? আকাশ তো কালো মেঘে ঢাকা। বিপিন ততক্ষণে জঙ্গলের ভেতরে ঢুকে থমকে দাঁড়িয়ে পড়েছে জগন্নাথের কথা শুনে, কিন্তু পেছনে ঘুরল না। সেইভাবেই বলল, এখন এখন ওসবের জন্য সময় নেই, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। ওরা ওদের বোধহয় তাড়াতাড়ি গেলে বাঁচাতে পারবো। কিন্তু একটু আগে তো তুই নিজেই বললি যে ওদের কাউকে বাঁচাতে পারিসনি, তাহলে এখন তাড়াতাড়ি গিয়ে বাঁচাতে পারবো কি করে? আর ওরা সবাই মরলো, তোর গায়ে একটা আঁচড় পর্যন্ত নেই। এই কি ব্যাপার বলতো? আমি ততক্ষণে অধৈর্য হয়ে পড়েছি। জগন্নাথকে বললাম, আরে কি করছিস তুই? এখন জঙ্গলের ভিতরে চল, ওদের বাঁচাতে হবে তো। আমার হাতে একটা হ্যারিকেন, জগন্নাথের হাতেও একটা, পেছনে আসা যাত্রীদের হাতে ছোট বড় দুটো লাঠি। লাঠি সঙ্গে করে নিয়েই আমরা রাতের বেলা বের হই। জগন্নাথ আমার চোখের দৃষ্টিতে ইশারা করলো বিপিনের পায়ের দিকে। বিপিনের পায়ের দিকে তাকাতেই একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করে অবাক হয়ে গেলাম। বিপিনের পায়ের পাতা থেকে কোমরের কাছ পর্যন্ত যতটা দেখা যায় ততটা কেমন কেমন যেন কালো কুচকুচে হয়ে উঠেছে। বিপিনের গায়ের রং কালো তো নয়, মাঝারি, কিন্তু এত কালো তার পাটা হলো কি করে? বিপিন আবারও বলল, তোরা জঙ্গলে আসবি কি আসবি না, তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু। বিপিনের গলাটা এবার কেমন অদ্ভুত শোনালো। জগন্নাথ তা শুনে চিৎকার করে বলে উঠল, তুই কি ভেবেছিস আমি তোকে চিনতে পারিনি? তুই বসলি না, তাড়াতাড়ি উঠে চলে গেলি। তুই কে সত্যি করে বল। জগন্নাথের মুখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে বিপিন কেমন যেন অদ্ভুত ভাবে হেসে উঠল। তার হাসিটা আস্তে আস্তে বদলে যেতে লাগলো একটা একটা মেয়ের হাসিতে। তাকিয়ে দেখি বিপিনের গোটা শরীরটা কেমন কালো কুচকুচে হয়ে গেছে। তার মাথার লম্বা চুলগুলো হাওয়াতে উড়ছে, কিন্তু কিন্তু হাওয়া কোথায়? গোটা জায়গাটা কেমন যেন থমথমে হয়ে রয়েছে। শ্মশানের দিকটা তাও স্বাভাবিক ছিল, কিন্তু জঙ্গলের এই দিকটাই যেন ঠান্ডা বাতাস প্রচন্ড ছড়িয়ে রয়েছে চারপাশে। আমি আর কিছু বলতে পারলাম না। বিপিন আস্তে আস্তে আমাদের দিকে ঘুরে দাঁড়াতেই দেখতে পেলাম, কোথায় বিপিন? এ তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কালো কুচকুচে তার গোটা শরীর, আদৌ অন্ধকারের মধ্যে জঙ্গলের আলো ছায়ায় তাকে ভালো করে দেখা না গেলেও তার সাদা দুটো মণিহীন চোখ দেখা যায়, আর তার সঙ্গে তার মুখের অদ্ভুত দাঁতগুলো ওই হ্যারিকেনের অল্প আলোতেও দেখতে পেলাম। তার মুখের ভেতর থেকে কালো লম্বা সাপের মতো একটা জীব লক লক করে বাইরে বেরিয়ে আসছে। জগন্নাথ আমায় ঠেলে দিয়ে পিছনের দিকে সরিয়ে দিল। সামনে এসে বলল, ওদের সঙ্গে তুই কি করেছিস? কেন করেছিস এইসব? মেয়েটা আর উত্তর দিল না। পেছনের দিকে ঘুরে জঙ্গলের ভেতরে কোথায় যেন মিলিয়ে গেল। আমরা ভয়ে ভয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানে। তারপর তাড়াতাড়ি মরা যেখানে ছিল সেখানে ফিরে এলাম। এতক্ষণ কথা বলার পর হারাধন থামতেই অমল বলে উঠল, তার মানে ওটা বিপিন ছিল না, অন্য কেউ একটা বিপিনের রূপ ধরে এসেছিল।
কিন্তু যে মেয়েটাকে আপনারা দেখেছিলেন সেই মেয়েটাকে? জানি না, তবে জগন্নাথ বলেছিল ওই জঙ্গলে যে বিপদ হচ্ছে সে বিপদের পিছনে নিশ্চয়ই এই মেয়েটা আছে। তারপর? তারপর যেটুকু কাঠ ছিল তাই দিয়ে তো চিতা সাজানো যায় না, তাই গ্রামে আবার লোক পাঠানো হলো। তারা গিয়ে কাঠ নিয়ে এলো। সেই কাঠ দিয়ে কোনো রকমে চিতা জ্বালিয়ে সতীচরণের মৃতদেহ চিতায় তোলা হলো। কিন্তু অবাক কাণ্ড, সতীচরণের শরীর একটুও পড়ে না। যতই আগুন জ্বালাও না কেন, যতই তেল ঢালো না কেন, কিছুতেই মৃতদেহ পড়ে না। একটা আঁচ পর্যন্ত লাগে না সতীচরণের গায়ে। সবকিছু দেখে শুনে জগন্নাথ বলল, এই শ্মশানে মৃতদেহ পোড়ানো যাবে না, কোনো কারণে শ্মশান অপবিত্র হয়েছে। শেষ রাত্রির দিকে শ্মশান থেকে মৃতদেহ নিয়ে আমরা বেরিয়ে এলাম। শ্মশানের একদম চৌহদ্দি পেরিয়ে গ্রামের দিকে যাচ্ছি, এমন সময় জগন্নাথ আমায় একটা ঠেলা দিয়ে পেছনে দেখতে বলল। তার কথা মতো পেছনের দিকে তাকিয়ে দেখলাম মৃতদেহ শ্মশানের মধ্যে যেখানে রাখা ছিল ঠিক সেইখানে গাছের তলায় কে যেন একটা দাঁড়িয়ে এইখান থেকে যেন আমাদের দিকে তাকিয়ে আছে। এত দূর থেকে দেখলাম, অথচ মনে হলো যেন এখান থেকেও তার মণিহীন সাদা দুটো চোখ আমরা দেখতে পাচ্ছি। এরপর সেই শ্মশানে আমরা অন্তত আর যাওয়ার মতো সাহস করতে পারিনি, এমনকি দিনের বেলাতেও না। শ্মশানের জঙ্গলে এমন কিছু একটা আছে যে চায় না ওই শ্মশানে কোনো মানুষ আসুক। কিন্তু যে চারজন জঙ্গলে হারিয়ে গিয়েছিল তাদের কি হলো? এইবার হারাধনের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে বাইরের দিকে তাকিয়ে থেকে সে বলে উঠল, মৃতদেহ পোড়াবার পর আবার পরদিন সকালবেলা জগন্নাথের সাহসে ভর করে আমরা সেই জঙ্গলে ঢুকেছিলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর যে দৃশ্য দেখতে পেয়েছিলাম তাতে তাতে দিনের বেলাতেও আমরা যেন ভয়ে কেঁপে উঠেছিলাম। শ্মশান যাত্রীদের মধ্যে একজন হড়হড় করে বমি পর্যন্ত করে ফেলেছিল। যে চারজন জঙ্গলে ঢুকেছিল তাদের ছিন্ন বিচ্ছিন্ন শরীর পড়ে আছে সেখানে। তাদের গোটা শরীরকে এমন ভাবে ছিন্ন ভিন্ন করা হয়েছে যেন যেন হিংস্র শিয়াল কিংবা হিংস্র কোনো জন্তু তাদের শরীরের উপরে তাণ্ডব করেছে। কারোর মাথাটা ধর থেকে আলাদা হয়ে ছিটকে গেছে, কারোর গোটা শরীরের রক্তের বন্যা, কারোর পেটের কাছটা সামান্য মাংস লেগে রয়েছে শরীরের উপর থেকে নিচের অংশের সাথে। কি ভয়ঙ্কর! তোমরা বিশ্বাস করবে না কিভাবে যে ওই মৃতদেহগুলো আমরা গ্রামে নিয়ে এসেছিলাম। আর তারপর থেকেই ওই শ্মশান আর জঙ্গলকে আমরা সবাই ভয় পাই, সবাই। হারাধন কথা শেষ করে লম্বা দীর্ঘশ্বাস ফেলল। অমল আর বিভাস কিছু বলতে পারল না। এই দিনের বেলাতেও গল্পটা শুনে ওরা চমকে উঠেছিল। এর আগে অনেক ভৌতিক গল্প ওরা শুনেছে, ওদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানিয়েছে, কিন্তু এমন বিভৎস দৃশ্যের কথা ওরা শোনেনি। হারাধন আবার বলল, দেখো বাবা, আমার ছেলে তোমাদের বন্ধু, তোমরা আমার ছেলের মতোই। তোমাদের কোনো বিপদ হোক তা আমি চাই না। তবে হ্যাঁ, দিনের বেলা ওইখানে গেলে তেমন কিছু হবে না। জঙ্গলের মধ্যে ঢুকলে দিনের বেলা একটা অদ্ভুত অনুভূতি হয় বটে, তবে তবে দিনের বেলা আজ পর্যন্ত কারোর কোনো বিপদ হয়নি। কিন্তু গ্রামের লোকেরা ভয়ে ভয়ে দিনের বেলাতেও সেখানে যায় না। শ্মশানটাকে একদম পরিত্যাগ করে ফেলেছে। যে ঘটনার কথা বললাম
তা প্রায় 3-4 মাস আগে ঘটে গেছে। আমার ছেলে নিশ্চয় তোমাদের কিছু বলেছে। বলেছে বলেই তো আমরা এখানে এসেছি। আচ্ছা, আমরা তাহলে আমরা দিনের বেলা একবার গিয়ে দেখে আসি জায়গাটা, রাতের বেলা না হয় নাই বা গেলাম। ওনার কাছে রাস্তাটা জেনে নিয়ে বিভাস আর অমল দিনের বেলাতেই রওনা হলো ঝাউপাড়ার সেই ভয়ানক শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানের কাছাকাছি এসে অমল আর বিভাস অবাক হয়ে গেল। যতদূর চোখ যায় ওপাশে কি আছে ভালোভাবে বোঝা যায় না। ধুধু প্রান্তর, তার মাঝে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু বড় বড় গাছ। একটা গাছের থেকে অন্য গাছের দূরত্ব অনেক বেশি। গাছগুলোকে ঘিরেই ছোট ছোট কয়েকটা ঝোপ জঙ্গল মতো তৈরি হয়েছে। তার মাঝখানে মাটির উপর ঘাস জন্মেছে। সেখান থেকে একটা সোজা পায়ে চলার রাস্তা ধরে ওরা ঢুকে গেল ভেতরের দিকে। বেশ খানিকটা এগোতে একপাশে সেই কুটিরটা দেখতে পেল। পুরনো বাঁশ, লতা, তার সঙ্গে গাছের পাতা, নারকেল পাতা এবং পড়ে থাকা প্লাস্টিক, এ সমস্ত দিয়ে কুটিরটা তৈরি করা হয়েছে। তবে এখানে ওখানে ফাঁকা রয়েছে তখনও। কুটিরটাকে একপাশে রেখে ওরা এগুলো সেই বাঁশের খুঁটিগুলো যেখানে লেগে রয়েছে সেই দিকে। ওইটাই বোধহয় শ্মশান। এদিকে ওদিকে ছড়িয়ে থাকা ভাঙা হাড়ি, টুকরো টুকরো সাদা হাড় আর ধুলো ময়লা জঞ্জাল, এই সমস্ত দিয়ে ভরা। সে সমস্ত পেরোতেই ওরা দেখতে পেল জঙ্গলে প্রবেশের সেই রাস্তাটা। সত্যি সত্যি পথের দুপাশে যেন দুটো বড় বড় গাছ দাঁড়িয়ে রয়েছে। সে গাছগুলোকে দেখে ভালোভাবে চেনা গেল না, কিন্তু ভেতরের দিকে আম গাছ, একটা বড় কাঁঠাল গাছ, এমনকি সারি দিয়ে কয়েকটা সুপারি গাছ পর্যন্ত দেখা গেল। জঙ্গল এমন হয় নাকি? বড় বড় বেশ কিছু গাছ ছড়িয়ে রয়েছে শুধু। এইটা কি ওরা জঙ্গল বলেছিল? পেছনের দিকে দেখ, ওই দিকটা বেশ ঘন জঙ্গল মতো রয়েছে, কিন্তু এইখানে কেউ তো নেই। ওই বুড়ো লোকটাকে যদি পাওয়া যেত তাহলেও তার সঙ্গে একবার কথা বলা যেত। এখন কি করি বলতো? এই জায়গাটায় একটা শুট করে রাখ, পরে যদি কাজে লাগে। অমল ক্যামেরা বার করে গোটা জায়গাটার একটা শুট করে ফেলল। এমনকি জঙ্গলের দিকটাও বেশ খানিকটা এগিয়ে গিয়ে তাদের ভিডিওতে নিয়ে এলো। তারপর সেখান থেকে খানিকক্ষণ ঘোরাঘুরি করে বেরিয়ে এসে পথের কাছে নামতেই দেখতে পেল একটা লোক দাঁড়িয়ে আছে গ্রাম্য কায়দায়। গলায় একটা গামছা, পরনে একটা ধুতির মতো পরা কিন্তু নোংরা। তার হাতে একটা দড়ি। সেই দড়ির অপর প্রান্তে বাঁধা রয়েছে একটা কালো গরু। গরুটা মাথা নাড়িয়ে মাঝে মাঝে মাছি তাড়াচ্ছে। আপনাকে তো এখানে আগে দেখিনি বাবু, আপনারা কারা? আমরা হারাধন মাঝির বাড়িতে এসেছি, এই দিকটা একটু ঘুরতে এসেছিলাম। হারাধন মাঝি আপনাদের বলেনি এই শ্মশান ঘোরার জায়গা না, এ জায়গাটা ভালো না? বলেছে, কিন্তু গ্রামের সমস্ত গল্প আমাদের ঠিক বিশ্বাস হয় না, তাই জায়গাটা একবার দেখতে এসেছিলাম। এত সুন্দর জায়গা, কিন্তু এ সমস্ত বদনাম কেন হয়? অমন কথা সবাই বলে, বুঝলেন? আমার ছেলেটা অমন কথা বলতো, শহরে থাকতো তো, গ্রামে ফিরে এসে যখন শুনলো এই সব ব্যাপার, আর তখন সাহস করে রাতের বেলা ওই জঙ্গলে ঢুকেছিল। কতবার বলেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। তারপর 7 দিন পর তার মৃতদেহ এই ঝোপের কাছেই খুঁজে পেয়েছিলাম। লোকটার গলা যেন কেমন ধরে এসেছিল। হঠাৎ করে লোকটা যেন গলা বদলে রুক্ষভাবে বলে উঠল, যদি সাহস থাকে তাহলে অন্ধকারে শ্মশানে একবার এসে দেখান। ওই কুঁড়ে ঘরটা দেখছেন না, ওইখানে একটা বুড়ো লোক থাকে। ওই বুড়োর কখনো কোনো কিছু হয় না, কিন্তু গ্রামের লোকেরা রাতের বেলা শ্মশানে ঢুকলেই ভয় পায়। আপনারা তো গ্রামের লোক না, আর শহরের লোকেরা এসব কিছু মানে না। যদি সাহস থাকে তাহলে আপনাদের হাতের ওই
ওই কি বলে ক্যামেরা নিয়ে ওই শ্মশানে একবার ঢুকে দেখেন। চ্যালেঞ্জ করছেন? দেখুন, আমরা কিন্তু এরকম অনেক জায়গায় ঘুরেছি, শ্মশান, ভূতের বাড়ি, কোথাও কিন্তু কিছু পাইনি। এই জঙ্গলেও বোধহয় এমনই কোনো একটা গল্প আছে, নিশ্চয়ই গ্রামের লোকেদের কাছে জানা যাবে। আমরা কিছুতে ভয় পাই না কিন্তু। একটা রাত জঙ্গলে আর শ্মশানে কাটিয়ে দেখেন তো, তাহলে আপনার সব কথা বিশ্বাস করব। মুখে এমন কথা অনেকেই বলতে পারে। ওদের আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা পথ ধরে লোকটা গরু হাঁটিয়ে চলে গেল। অমলের গোটা শরীর রাগে যেন ফুলছিল। গ্রামের একটা গেঁয়ো অদ্ভুত লোক তাকে এমনভাবে অপমান করতে পারে না, আজ পর্যন্ত অমল কখনো হারেনি। অনেক ভয়ঙ্কর পৌর ভূতের বাড়িতে সে রাত কাটিয়েছে। সেসব করতে করতে এই ভ্লগ করার আইডিয়াটা মাথায় এসেছিল। বিভাস বলল, আমি বুঝতে পারছি কথাটা তোর গায়ে লেগেছে, কিন্তু একদম এইসব প্ল্যান করিস না। তুই হারাধনের কথাটা শুনলি না? ওসব ইডিয়েটদের কথা শুনে আমি কাজ করব? আজ রাতেই এখানে আসবো। তাছাড়া শুনলে তো, ওই বুড়ো লোকটা কুঁড়ে ঘরের মধ্যে রাতের বেলা থাকে। ওই লোকটা যখন থাকতে পারে, তখন আমাদের এইখানে থাকতে আপত্তি কি আছে? বিভাস কিন্তু একটু চমকে উঠল। অমলের প্রচন্ড জেদ। সে একবার যে কথা বলে সে কথা নড়চড় হয় না। কিন্তু হারাধন মাঝির কথা যদি সত্যি হয় তাহলে... তারপরে আরেকটা কথা মনে হলো, শ্মশানটায় তো তেমন ভয় নেই। শ্মশানে তো কিছুই হয়নি, যা হয়েছে ওই জঙ্গলে হয়েছে। কিন্তু ক্যামেরা নিয়ে আসতে হবে। যা কিছু হবে তার সব কিছু ক্যামেরাতে রেকর্ড করতে হবে। তবে খবরদার, জঙ্গলের ভেতরে কিন্তু যাওয়া যাবে না। ভয় আমারও আছে ভাই। ওই লোকটার কথা কি আমি মরবো নাকি? শ্মশানে তো কিছু হয়নি। হারাধন মাঝিও বলেছিল, কিন্তু কথাটা কিন্তু হারাধন মাঝিকে বলা যাবে না। তাকে বলবো আমরা আজ বিকালেই বাড়ি ফেরার পথ ধরবো। মাত্র 2 দিন হলো তোমরা এসেছো। কালকে তো এখানে এসে আশপাশটা ঘুরে দেখতে দেখতে কেটে গেছে। আজকের দিনটা অন্তত থাকো। বুঝতে পারছি ওই জঙ্গলে ঢুকতে বারণ করেছি বলে তোমরা রাগ করেছো, কিন্তু বাবা, তোমাদের ভালোর জন্যই। সে কথা নয়, আসলে এইখানে যখন শুট করা হবেই না, তাহলে শুধু শুধু এখানে থেকে কি করব? আপনার গল্পটা তো আমরা রেকর্ড করেছি, ওতেই কাজ হয়ে যাবে। আজ বেরিয়ে পড়ি, আর বাড়ি ফিরে গিয়ে নতুন কোথায় ওটা যেতে হবে। না হলে অনেকদিন তো হয়ে গেল, নতুন কোনো ভিডিও আপলোড করা হয়নি। হারাধন মাঝির সরল মন ধরতেও পারল না কি ভয়ানক একটা কাজের পরিকল্পনা করে ফেলেছে ওরা দুজন। বিকেলের দিকে বেরিয়ে পড়ল বিভাস ও অমল। হারাধন মাঝিকে বোঝাবার জন্য প্রথমে সেখান থেকে স্টেশনের পথে রওনা দিল। তারপর ঘুর পথে গ্রামের সেই শ্মশান থেকে একটু দূরে এক জায়গায় অপেক্ষা করল গোটা বিকেলটা। অন্ধকার নামতে নামতেই গুটি গুটি পায়ে টর্চ এবং ক্যামেরা সঙ্গে নিয়ে ওরা ঢুকে পড়ল শ্মশানের ভেতরে। আগে ওই কুঁড়ে ঘরটা একবার দেখতে হবে। ওই বুড়ো লোকটা যদি থাকে, তার সঙ্গে কথা বলে তো অনেক কিছু জানা যাবে। দিনের বেলা তো কুঁড়ে ঘরের মধ্যে কেউ ছিল না, রাতের বেলা যদি তাকে পাওয়া যায়। একটা ব্যাপার লক্ষ্য করেছিস? হারাধন মাঝির মুখে গল্প শুনে আমরা যতটা চমকে গেছিলাম, এখন কিন্তু অতটা ভয় করছে না। স্থান মাহাত্ম্য বলে কিছু একটা ব্যাপার আছে। কোন মাহাত্ম্যের কথা হচ্ছে বিভাস বুঝতে পারছিল না। এই শ্মশান এলাকাটায় ঢোকার পর থেকেই তার গাটা কেমন ছমছম করছে। বারবার মনে হচ্ছে কে যেন অবাক হয়ে তাদের দিকেই তাকিয়ে দেখছে। কারো জন্যে বাতাসে ফিসফিস করে বলছে, ফিরে যায় এখান থেকে, না হলে বিপদ হবে। কুঁড়ে ঘরের কাছে আসতে ওরা কিন্তু খুশি হলো। কুঁড়ে ঘরের ভেতরে একটা লণ্ঠন মতো কিছু জ্বলছে, কেউ আছে ভেতরে। অমল ঘরের দরজাটায় ধাক্কা দিয়ে ডাকলো, ঘরে কেউ আছেন? একবার বাইরে আসবেন। বিভাস তৈরি হয়েই ছিল, লোকটা চেলা কাঠ নিয়ে মারতে আসে। যদি তেমন কিছু হয় তাহলে এক্ষুনি ছুটে পালাতে হবে। কিন্তু কুঁড়ে ঘরের দরজা খুলে একটা লোক যখন বেরিয়ে এলো, তাকে দেখে ওরা অবাক হয়ে গেল। থুরথুরে বুড়ো যাকে বলা হয়,
ঠিক তেমনটাই। মাথার চুল থেকে শুরু করে গায়ের রং পর্যন্ত সব কিছু সাদা হয়ে গেছে। লোকটা সামান্য ঝুঁকে হাঁটে, হাতে একটা লাঠি, সাধারণ লাঠি নয়, চেলা কাঠের মতোই বড় একটা গাছের কাটা ডাল। লোকটা বাইরে ওদের দেখে দুঃখ গলায় বলে উঠল, তোরা এখন এখানে কেন? তোরা জানিস না শ্মশান রাতের বেলা ভালো নয়? চলে যা এখান থেকে, চলে যা বলছে। চলে যাব দাদু, কিন্তু কয়েকটা কথা জানার ছিল। এই গ্রামে শ্মশানে আসতে সব লোকেরা ভয় পায়, অথচ আপনি এখানে কিভাবে আছেন বলুন তো? আপনার ভয় করে না? না, ভয় করে না। এবার চলে যা বলছে, যা। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তা না হলে আপনি এখানে থাকেন কি করে? ঘরের ভেতর কি আছে বলুন তো? কিছু লুকিয়ে টুকিয়ে রেখেছেন নাকি? অমলের গলার সুর শুনে বিভাস কেমন অবাক হয়ে গেছিল। তার কথা শুনে লোকটাও তার সঙ্গে থাকা হ্যারিকেনটা তুলে অমলের মুখটা একবার দেখল। তারপরেই তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। কুঁড়ে ঘরের দরজাটা খুলে দিয়ে সে বলল, ভেতরে আয়, ভেতরে এসে দেখে যা ঘরে কি আছে। অমল কেমন যেন নাছোড় বান্দার মতো ঘরের ভেতরে ঢুকল। কোথাও কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে। পেছন থেকে লোকটা হ্যারিকেন আনতেই সব কিছু দৃশ্যমান হলো। একটা ছেঁড়া মাদুরের মতো কিছু পাতা রয়েছে, কয়েকটা ছেঁড়া কাপড় ছাড়া ঘরের মধ্যে আর কিছু নেই। এমনকি লোকটা যে থাকে তার জন্যে ওই হ্যারিকেন লাঠি ছাড়া আর কিছুই নেই। ততক্ষণে বিভাসও ঘরে ঢুকেছে। বাইরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। লোকটা ঘরের দরজাটা বন্ধ করে দিল। ডাল পাতা এটা ওটা দিয়ে তৈরি করা ছোট ঝুপড়ি ঘর হলে কি হবে? একটা দড়ি দিয়ে দরজার ভেতরের দিকে বাঁধার ব্যবস্থা আছে। সেটা বাঁধা থাকলে বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না। তোরা কোথা থেকে এসেছিস? তোদের তো এখানে আগে দেখিনি। এই গ্রামের লোকেরা আমাকে দেখলে ভয় পায়, দিনের বেলাতেও এখানে আসে না। আর তোরা? আমরা তো গ্রামের লোক না, তাই ভয় পাইনি। আর তোমার একটা ছোট ইন্টারভিউ নিতে এসেছি। আচ্ছা, এই যে শ্মশানে তুমি থাকো একা একা, রাতের বেলা ভয় পাও না, এই ব্যাপারটা কি বলো তো? লোকটা লাঠিটা এক পাশে রেখে হ্যারিকেনটা নামিয়ে ততক্ষণে বসে পড়েছে। ওদের মুখের উপর একবার চোখ চালিয়ে নিল লোকটা। তারপরে খক খক করে কেশে বলল, তোরা সকালে এসেছিলি না? আমায় বলেছিল একজন তোদের দেখেছে। রাতেও তোরা আসবি, এই কথা বলে রেখেছিস। সত্যি সত্যি যে তোরা আসবি সেই কথা ভাবিনি। তোদের কিন্তু সাহস আছে। অমলের বুকটা যেন ফুলে উঠল সাহসে। বিভাসও এখন একটু একটু করে স্বাভাবিক হতে পারছিল। ভয়ের তেমন কিছুই নেই। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবার বলতে শুরু করে, অনেকদিন ধরেই এমন কাউকে খুঁজছিলাম, রাত্রির বেলা শ্মশানে আসবে আর আমার কাছে শুনবে সব কিছু। আসলে সব কিছু তো কাউকে বলা দরকার, নাহলে ওই শ্মশানে যে অভিশাপের জন্ম আমি দিয়েছি তার প্রায়শ্চিত্ত হবে না যে। বৃদ্ধের এমন কথায় ওরা কেমন যেন অবাক হলো। বৃদ্ধর চোখের কোণায় জল এসে গেল। কান্না ভেজা গলায় বৃদ্ধ এবার বলতে শুরু করলো এক আশ্চর্য গল্প। আমার নাম ভৈরব দাস। ছোটবেলাতেই তন্ত্র মন্ত্র এই সমস্ত আমায় আকৃষ্ট করেছিল, আর তাই একসময় ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। তন্ত্রের খোঁজে গোটা জীবন ধরে অনেক কিছু শিখেছি। ভালো কিছু শিখেছিলাম কম, আর মানুষের ক্ষতি করার জন্য শিখেছিলাম অনেক বেশি। মারণ, উচ্চাটন, বশীকরণ, এইসব আমার কাছে অনেক ছোটখাটো ব্যাপার। আমি এমন কিছু তন্ত্রমন্ত্র জানতাম যাতে কোনো মানুষের চোখের দিকে খুব বেশিক্ষণ তাকিয়ে থেকেই আমি তাকে সম্মোহন করে তাকে দিয়ে সবকিছু করিয়ে ফেলতে পারতাম। এসব করতে করতে এক সময় যেন
নেশার মতো হয়ে গেল। তারপর এক সাধুর সঙ্গে আমি একা জঙ্গলের মধ্যে এক পিশাচ সাধনায় লিপ্ত হয়েছিলাম। সেই সাধনা শেষ করার পর সাধুকে একদিন বললাম, আচ্ছা সাধু বাবা, অনেক কিছুই তো হলো, আজকাল এই বিশাল সাধনা করে পিশাচে ডেকে মানুষের ক্ষতি করা এসব তো সামান্য ব্যাপার। এমন কোন তন্ত্র সাধনা আছে যাতে অমরত্ব লাভ করা যায়, যেসব করতে পারলে আমার মৃত্যুর পরেও আমি আমার আত্মাকে বাঁচিয়ে রাখতে পারবো? সেটার জন্য সাধনা আছে, কিন্তু সে অতি কঠিন। তাছাড়া অমর হওয়া অত সহজ ব্যাপার নয়, আর তাকে বাঁচিয়ে রাখতে গেলে অনেক কিছু করতে হয়। সেসব অতি ভয়ানক জিনিস। কিছুতেই উনি আমায় শেখাবেন না, অথচ আমি নাছড়বান্দা। শেষ পর্যন্ত একদিন সাধু এক অপদেবীর কথা আমায় বললেন। তার নাম আমি তোমাদের বলবো না। সে এক ভয়ানক উপদেবী। তার গোটা শরীর কালো অঙ্গার দিয়ে তৈরি। তার দুই চোখ আর মুখের মধ্যে দাঁত ছাড়া বাকি সমস্ত কিছুই কালো। একবার তার সাধনা করে তাকে ডাকতে পারলে আর কোনো চিন্তা থাকবে না। সে অমরত্ব দান করবে, আর তাকে নিজের কাছে নিয়ে সেই আত্মাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত। কথা শুনে তো আমার বেশ লোভ হলো, কিন্তু সাধু বলল, উপদেবীকে ডাকতে হয় এমন কোন জায়গায় যেখানে মানুষের পা সহজে পড়ে না। সে গোটা জায়গা হবেই অপদেবীর অধিষ্ঠান। সেই অন্ধকারে কোনো জীবিত প্রাণী, মানুষ থেকে শুরু করে কীটপতঙ্গ পর্যন্ত প্রবেশ করলে কিন্তু সে হয়ে যাবে তার খাদ্য। খাদ্য? এই অপদেবী কি মানুষের মাংস পর্যন্ত খায়? এই অপদেবী মানুষের মাংস খায় না। জীবিত প্রাণীদের থেকে সে আত্মাকে পার করে নেয়, আর তারপর সেই আত্মাকে নিজের কাজে লাগায়। কিন্তু যে সাধক ওকে জাগিয়ে তুলবে, প্রত্যেক দিনে রাত্রে নিজের শরীর থেকে একটু একটু করে মাংস তাকে অর্পণ করতে হবে, আর সেই মানুষের সাথে তার আত্মা আস্তে আস্তে দেবীর হস্তগত হবে। একবার পুরোপুরি কাজটা করতে পারলে অপদেবী বছরের পর বছর বাঁচিয়ে রাখবে সাধকের আত্মা। বৃদ্ধের কথা শুনতে শুনতে ওরা অবাক হয়ে যাচ্ছিল। বৃদ্ধ ওদের দিকে কিন্তু তাকাচ্ছিল না। দরজাটার দিকে তাকিয়ে কি যেন দেখছিল মাঝে মাঝে। তারপর আবার বলা শুরু করলো, সেই সাধুর বারণ না শুনে আমি সেখান থেকে চলে এলাম। খুঁজে খুঁজে বার করলাম সেই ঝাউপড়া গ্রামের শ্মশান। ওই অঞ্চলের ভেতরের দিকটায় লোকজন খুব একটা আসে না। মাঝে মাঝে ডোম আর শ্মশানের লোকেরা কাঠ কাটার জন্য ঢুকলেও আর কেউ আসে না। ওইখানে বসে এই সাধনা শুরু করলাম। দেবীর মূর্তি তৈরি করতে হয় 13 দিনের মধ্যে। মাটি দিয়ে সেই মূর্তি তৈরি করার সময় নিজের রক্ত সেই মূর্তির গায়ে মাঝে মাঝে লাগাতে হয়। একটা বিশেষ প্রক্রিয়া আছে, সে কথা তোমাদের বলবো না। সেইভাবেই 13 দিনের মাথায় তৈরি করলাম সেই মূর্তি। মূর্তি তৈরি করার সময় একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম। সাধু ঠিকই বলেছিল, মূর্তি করা শুরু করার পর থেকেই সেই অপদেবী আমার সঙ্গেই থাকবে। রাতের বেলা মূর্তি তৈরি করার সময় বুঝতে পারতাম আমার আশেপাশে কে যেন ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে সে আমায় নির্দেশ দিত কিভাবে মূর্তি তৈরি করতে হবে। মূর্তি যখন তৈরি হলো তখন দিনের আলোয় সেই মূর্তিটাকে দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। গোটা শরীর কালো, সেই শরীরে মাঝে মাঝে রক্তের দাগ,
আমি যে রক্ত দিয়েছি সে রক্ত শুকিয়ে রয়েছে। তার দুটো চোখ সাদা, সেই চোখের মাঝে ছোট্ট কালো, মুখের দাঁতগুলো সদন্ত। এতগুলো সদন্ত কোনো অপদেবীর মুখে থাকতে পারে বলে আমি জানতাম না। তারপর তার মুখের সদন্তের মধ্যে থেকে লম্বা একটা কালো জিভ বেরিয়ে এসেছে। কি দিয়ে যে মূর্তি তৈরি করেছিলাম, কিভাবে তৈরি করেছিলাম, কোনো কিছুই আমার মনে ছিল না। রাত হতেই একটা ঘোরের মধ্যে চলে যেতাম। তারপর সেদিন রাতে যখন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করব, তখন সে আমায় দেখা দিল। কে দেখা দিল? যে এখন ওই জঙ্গলের মধ্যে আছে সে এসে দেখা দিল। ঠিক যেমন মূর্তি তৈরি করেছি তেমনই ভয়ঙ্কর তার শরীর। সে আমায় বলল, তোর মনস্কামনা পূর্ণ হবে। প্রত্যেক দিন রাতে তোর শরীর থেকে একটু একটু করে রক্ত মাংস কেটে আমার পায়ে অর্পণ করবি। যেদিন তোর মৃত্যু হবে সেদিন তোর আত্মা অমর হয়ে যাবে। তোর আত্মার কোনো মৃত্যু নেই। তখন তো আমি আনন্দে আত্মহারা। প্রত্যেক দিন রাতে একটা ছুরি দিয়ে নিজের শরীর থেকে একটু একটু করে মাংস কেটে তার পায়ে অর্পণ করি। কিন্তু তোমরা বিশ্বাস করো, মাংস কাটার সময় একটু ব্যথা হতো না। এমনকি মাংস রক্ত কাটার পর যে ক্ষত থাকতো, সে ক্ষততেও কোনো জ্বালা হতো না। বুঝতে পারতাম সেই দেবী আমার সমস্ত ব্যথা শুষে নিয়েছে। কখনো বুঝতে পারিনি কত বড় ভয়ানক এক অভিশাপকে এই জঙ্গলে নামিয়ে এনেছি। তার মানে তারপর থেকেই ওই জঙ্গলের মানুষ মরতে শুরু করে। হরিহরণ নামে যে লোকটি প্রথম মরেছিল সেই লোকটি। কিন্তু হারাধন মাঝি তো বলেছিল এই জঙ্গলে এক সাধু বাবা এসেছিল, তা প্রায় বছরখানেক আগের কথা। বেশ কয়েক মাস তেমন কিছুই হয়নি। জঙ্গলের মধ্যে থাকা পাখি থেকে শুরু করে কীট পতঙ্গ সমস্ত কিছুর আত্মা সে ধরে ধরে খেতে লাগলো। তারপর এক সময় শেষ হয়ে গেল সব কিছু। একদিন রাত্রে সে আমায় বলল, জঙ্গলে আর কোনো জীবন নেই। এবার থেকে রাতের বেলা নতুন জীবন এনে দিবি তুই। প্রথমে আমি গ্রাম থেকে গরু ছাগল এসব চুরি করে আনতাম, কিন্তু ক্রমে ক্রমে বুঝতে পারলাম ব্যাপারটা অন্যরকম হচ্ছে। এই গ্রামে সবকিছু শেষ হয়ে গেলে তখন কি, এই ভেবে একদিন সকালে এই জঙ্গল ছেড়ে দিলাম। তারপর আমি জঙ্গল ছাড়লেও সেই অপদেবী কিন্তু আমায় ছাড়লো না। তাই 3টে মাস আমি এখানে ওখানে কাটিয়েছি। কিন্তু যেখানেই গেছি রাতের বেলা ঘুমোতে পারতাম না। আমি যেখানেই থাকতাম সেখানে আমার ঘরে এসে উপস্থিত হতো ওই অপদেবী। মানুষের মধ্যে থাকলে মানুষ আমায় পাগল বলে ভাবত। কেউ তাকে দেখতে পেত না তো, শুধু আমি দেখতে পেতাম তার ওই হিংস্র মুখ। সেই ভাব লোকে জীব আমার শরীর থেকে প্রত্যেক দিন রাত্রে সে একটু একটু করে রক্ত মাংস তুলে দিত আর বলতো, আমার কাছে আয়, আয় আমার কাছে, তোকে আমি অমরত্ব দেব। আমার কাছে আয়। বৃদ্ধ লোকটি এবার চুপ করে আবার দরজার দিকে তাকাল। কমলার বিভাস একটু অবাক হলো। দরজার দিকে তাকিয়ে কি দেখছে বাইরে? মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, হাওয়ায় দরজা খুলে যাবে তার জন্য নাকি? তারপরেই ওদের মনে পড়ল হারাধন মাঝি বলেছিল সেই অপদেবী বিপিনের রূপ নিয়ে জঙ্গল থেকে শ্মশানের মধ্যে চলে এসেছিল। আপনি তারপর থেকে এখানে আছেন, কিন্তু গ্রামের লোকেদের তাহলে শ্মশানে আসতে বারণ করেন কেন? গ্রামের লোকেরা শ্মশানে এলেই তো আপনার লাভ। ওরা এলেই তো আমার লাভ। ওরা বেশি করে এলেই তো আমি
আরো বেশি করে জীবন্ত হয়ে উঠতে পারবো। কিন্তু আমার কথা তো কেউ শুনলো না। আপনার কথা কেউ শুনলো না মানে? আপনার কথা শুনে তো গ্রামের লোকেরা এইদিকে রাতের বেলা আসে না। বৃদ্ধ লোকটি আবার চুপ করল। আর ঠিক তখনই ওদের দুজনের শরীরটা কেমন যেন পাথরের মতো হয়ে গেল। একটা পায়ের শব্দ আস্তে আস্তে ভেসে আসছে এই ঘরের দরজা বরাবর। খসখস করে পায়ের শব্দটা যেন আর একটু এগিয়ে আসে। বৃদ্ধ লোকটি আবার বলে, তারপর এখানে এসে থাকলেও ওর কাছে আর যায়নি। ও সরাসরি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু রাতের বেলা এসে আমার শরীর থেকে মাংস রক্ত শুষে নিয়ে যায় একটু একটু করে। এখানেই মরার জন্যই পড়ে আছি, জঙ্গলের মধ্যে। ওই জঙ্গলের মধ্যে একটা গাছের তলায় সেই মূর্তিটা এখনো আছে। যদি কেউ রাতের বেলা ওই মূর্তিকে আবার প্রতিষ্ঠা করার জন্য জঙ্গলে ঢোকে, তাহলে তার কোনো ক্ষতি হবে না। সে আবার পাবে অমরত্ব, ঠিক ভৈরবের মতো। তাদের মনে হলো বৃদ্ধ লোকটা যেন এলোমেলো ভাবে কথা বলছে। আবার সে বলল, তোমাদের একটা জিনিস দেখাবো, আমার সঙ্গে এসো। এসো আমার সঙ্গে, এদিকে এসো। হ্যাঁ, এসো। বৃদ্ধ উঠে পড়ল। হাতের লণ্ঠনটা সেইখানে রেখে ঘরের উল্টো দিকের সেই বাঁশ আর পাতার দেওয়ালটা ছিঁড়ে সেখান থেকে বাইরের দিকে বের হতে গেল। বিভাস তাকে আঁতকে বলল, এখান থেকে বেরোচ্ছেন কেন? আরে বাপরে, এই দরজা দিয়ে তো বেরোনো যাবে না। বেরোনো যাবে না? দরজার বাইরে যে এসেছে, একবার যদি তোমাদের এখানে দেখতে পায় তাহলে ভীষণ বিপদ। অমল আর বিভাসের ভয়ে গলা পর্যন্ত শুকিয়ে গেল। তার মানে কি সেই অপদেবী এখানে এসে পড়েছে ওদের মারার জন্য? বৃদ্ধ লোকটা তখন আবার বলছে, তোমাদের দুজনের মধ্যেই একজনের মধ্যে একটা লক্ষণ আছে। সেই লক্ষণ ওই অপদেবীকে পুজো করার জন্য যথেষ্ট। সবকিছু আমি শিখিয়ে দেব, তাড়াতাড়ি চলে এসো। এসো। অমল উঠতে যাচ্ছিল, কারণ অমলের দিকে তাকিয়ে বৃদ্ধ সেই কথাটা বলেছিল। কিন্তু তারপরেই বিভাস তার হাতটা টেনে ধরল। আমার কেমন একটা খটকা লাগছে। ওই লোকটা তো বলল সে নিজে ওই অপদেবীকে জাগিয়ে ভুল করেছে, আর তারপরে সে আবার সেই অপদেবীকে নতুন করে জাগাবার কথা বলছে। বৃদ্ধ ততক্ষণে জায়গাটা ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছে। ঘরের একদম কাছে তখন কে যেন এসে পড়েছে। দরজার উপর একটা করে ধাক্কা পড়ছে, একবার, দুবার, তিনবার। এর মাঝে কখন যেন তান্ত্রিক সেই ছেঁড়া জায়গাটা দিয়ে বাইরে বেরিয়ে মুখটা সেখানে ঢুকিয়ে ওদের ডাক দিল। অমল উঠতে চাইলেও বিভাস তাকে উঠতে দিচ্ছে না। এদিকে দরজাটার উপর ধাক্কা ক্রমশ বাড়ছে। বৃদ্ধ আবার বলল, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। তোমাদের জঙ্গলের মধ্যে নিয়ে যাই, নাহলে নাহলে অনেক দেরি হয়ে যাবে। এসো। আপনার সঙ্গে আমরা যাব না। আমরা আপনাকে বিশ্বাস করি না। বৃদ্ধের মুখটা কেমন যেন হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকালো, আর ঠিক তখনই ঘরের দরজাটা প্রচন্ড ধাক্কা দিয়ে ভেঙে ঘরের ভেতরে ঢুকে এলো একটা লোক। অবিকল তান্ত্রিকের মতো দেখতে সে। ভেতরে জ্বলতে থাকা হ্যারিকেন দপ করে নিভে গেল, আর নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে থেকে একটা মেয়েলি গলায় খলখলে হাসির শব্দ শোনা গেল। সামনে দরজা দিয়ে ঢুকে আসা লোকটা ওদের দুজনকে প্রায় অবাক করে দিয়ে বলে উঠল, তোরা কারা? এখানে কি করছিস? সঙ্গে সঙ্গে অমল পকেট থেকে টর্চটা বার করে সামনে লোকটার মুখের উপর ফেলতে আতঙ্কে চমকে উঠল। তার মাথার চুল থেকে পায়ের লোম পর্যন্ত সব কিছু ধবধবে সাদা। গায়ের উপর একটা সাদা কাপড় জড়িয়ে রাখা,
পরনে সাদা রঙের কাপড়টা নেংটির মতো করে পরা, তার হাতে একটা লাঠি। লোকটা সামান্য ঢুকে রয়েছে, ওদের দিকে চোখের দৃষ্টি উজ্জ্বল, কিন্তু মুখে একটা বিরক্ত ভাব। তখনই আবার বাইরে সেই হাসিটা শোনা গেল। সামনের লোকটা ছোট ঝুপড়ি ঘরের ভাঙা জায়গাটা দেখে বলে উঠল, তার মানে তোমরা এতক্ষণ এখানে বসে ওর সঙ্গে কথা বলছিলে? বিভাস আর অমলের গোটা শরীরটা যেন শিরশির করে উঠল, মাথাটা ঝিমঝিম করতে লাগলো। কোনো মতে অমল বলল, আচ্ছা, আপনার নাম ভৈরব দাস? লোকটা মাথা নাড়ালো, আর ঠিক তখনই টর্চের আলোটা গিয়ে পড়ল তার গায়ের উপর। তারা অবাক হয়ে দেখল তার গোটা শরীরে কালো কালো গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। রক্ত মাংস কেটে তুলে নেওয়া হয়েছে, সেখানে ছোট বড় গর্ত। লোকটার মুখে এবার একটা অদ্ভুত সময় হাসি ফুটে উঠল। সে ঘরে ঢুকে বলল, বুঝেছি, ঠিক সময় চলে এসেছি, নইলে আজকে আবার তোমাদের মধ্যে তোমাকেই বোধহয় নিয়ে যেত। অমলের দিকে তাকিয়ে লোকটা কথাটা বলল। লোকটা তখন হাসছে, হাসতে হাসতে বলে চলেছে অনেক। ওদের কানে ভালোভাবে কোনো কিছু ঢুকছে না। অমল আর বিভাস মনে মনে ঠিক করলো রাতটা কোনোভাবে এইখানে কাটিয়ে কাল সকালেই বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। লোকটা তখনও বলে চলেছে, আমি তো আর ওর পুজো করি না, ওর নতুন সাধক প্রয়োজন। এর আগেও একজনকে আমার রূপ ধরে জঙ্গলে নিয়ে গিয়েছিল, বেটা মরেছে। পাশের গ্রামে গিয়েছিলাম, আজ ফেরার কথা ছিল না, কি মনে হতে ফিরে এলাম, নইলে আবার হয়তো জঙ্গলের মধ্যে দুটো ছিন্ন ভিন্ন দেহ পড়ে থাকতো। কত বড় ভুল করেছি ভগবান, কত বড় ভুল করেছি, কত বড় ভুল করেছি। বৃদ্ধ লোকটা হাউ হাউ করে কাঁদতে লাগলো ওদের সামনে। ওরা পাথরের মতো হয়ে গেছে, কোনো কিছুই আর ওদের স্পর্শ করছে না। তখনই আরেকটা ব্যাপার লক্ষ্য করলো অমল। ঘরের মধ্যে এতক্ষণ ধরে যে হ্যারিকেনটা জ্বলছিল, সেই হ্যারিকেনটা আর ঘরের মধ্যে নেই। সেটা চলে গেছে তার সাথে যে ওদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। বিভাস না আটকালে হয়তো অমল নিজেও তার সাথে। পরের দিন সকালে ওরা সোজা রওনা দিয়েছিল নিজেদের বাড়ির উদ্দেশ্যে।